গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 33 33তম সেশনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে মিক্সড জিকে প্র্যাকটিস সেট আলোচনা করব। আমাদের যে ক্লাস রুটিন আছে সকাল 7:30 থেকে মিক্সড জিকে ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ, এবং অন্যান্য সমস্ত ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। যারা নতুন কানেক্ট হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত হও। সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক যত সময় পাবে। পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপ। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবে। তো আমাদের যে ব্যাচগুলো রয়েছে, যারা নতুন স্টুডেন্ট আছো কোন দিকে যাবে বুঝতে পারছো না, তারা আমি বলবো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ নাও। 4.2 কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচ তোমরা 5 মাস লাইভ ক্লাস পাবে এবং ভ্যালিডিটি পাচ্ছ 1 বছরের জন্য। সমস্ত রকম পরীক্ষা যে ধরনের সিলেবাস হয় সেই প্যাটার্নটাকে ফলো রেখে এই ব্যাচ ডিজাইন করা হয়েছে। পাশাপাশি শুধুমাত্র রেলের জন্য একটা ব্যাচ রয়েছে, এনটিপিসি রেল পরীক্ষার জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2। এসএসসি এবং রেলের জন্য প্র্যাকটিস ব্যাচ রয়েছে, শুধুমাত্র প্র্যাকটিস হবে সেখানে। এবং এই প্র্যাকটিস ব্যাচ তোমাদের এসএসসি জিডি এমটিএস গ্রুপ ডি এনটিপিসি আরপিএফ সমস্ত পরীক্ষায় কাজে আসবে। তো চলো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। প্রত্যেকে সেশনে যারা কানেক্ট হয়েছো একটু লাইক করো, শেয়ার করো। প্রথম প্রশ্ন, বলো দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দাবা, ফুটবল, হকি, ক্রিকেট? তো এখানে উত্তর হবে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অনেক ট্রফি রয়েছে, যেমন তোমরা বলতে পারো কোচবিহার ট্রফি, কোচবিহার ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আইপিএল বর্তমান আইপিএল রয়েছে, সিপিএল রয়েছে, বিগ ব্যাশ লিগ, বিবিএল। তো এইগুলো কি সব এখন ক্রিকেটের সঙ্গে যুক্ত লিগ। কোচবিহার ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত বলতো? দলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, অনেক রয়েছে। রঞ্জি ট্রফি এগুলো সমস্ত ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। বিজয় হাজারে ট্রফি ইম্পর্টেন্ট গুলো একটু বলে দিচ্ছি। বিজয় হাজারে ট্রফি, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, সিকে নাইডু ট্রফি, এগুলো ক্রিকেটের সঙ্গে যুক্ত উল্লেখযোগ্য ট্রফি। দাবার জন্য আমরা দেখবো যে খৈতান ট্রফি রয়েছে, খৈতান ট্রফি। ফুটবলে প্রচুর রয়েছে, ফুটবলে ডুরান্ড কাপ, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ। তো ক্রিকেট, হকি, ফুটবল সবই হয়। হকিতে রয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বেটন কাপ, আগা খান কাপ। মুস্তাক আলী ট্রফিটা কিসে আছে? সংস্কৃত এবং শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানে কোন কোন ধারায় উল্লেখিত রয়েছে? তো এই যে খেলাধুলো রিলেটেড টার্ম এবং ট্রফি থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। আমরা কয়েকটা বললাম এখানে বিক্ষিপ্তভাবে। ক্লাসও রয়েছে, পুরোনো ক্লাস রয়েছে আমার বা অন্যান্য স্যারেরা ক্লাস করিয়েছে এই নিয়ে। অনেক আলোচনা করা যায়, ওটা বলতে গেলেই 8 ঘন্টা সময় লাগবে। যাই হোক, আচ্ছা, সংস্কৃত এবং শিক্ষা বিষয়ক অধিকার এটি সংবিধানে একটি মৌলিক অধিকার। এটি ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে।
তো এটি বলতে হবে কোন কোন আর্টিকেলে আছে, কোন কোন ধারায় এটি বলা হয়েছে। 14 থেকে 18, 19 থেকে 22, 29, 30 নাকি 32? উত্তর হবে 29 থেকে 30 নম্বর ধারায়। 29 এবং 30 নম্বর ধারায় সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার সম্পর্কে বলা হয়েছে। এটি একটি মৌলিক অধিকার। তো মৌলিক অধিকার এটি ভারতের, যদি আমরা দেখি আর্টিকেল নাম্বার 12 to 35, 12 থেকে 35-এর মধ্যে টোটাল মৌলিক অধিকারগুলো বলা হয়েছে। 14 থেকে 18 রয়েছে সাম্যের অধিকার, এই ধারাতে রয়েছে সাম্যের অধিকার। পাশাপাশি 19 থেকে 22 রয়েছে স্বাধীনতার অধিকার। 32 নম্বর ধারায় রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন বলো, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় কি হলে? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা যায় জাতীয় জরুরি অবস্থা জারি হলে, যে কোনো ধরনের জরুরি অবস্থা জারি হলে, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, যুদ্ধ ঘোষিত হলে। এই মৌলিক অধিকার স্থগিত রাখা যায় একমাত্র জাতীয় জরুরি অবস্থা জারি হলে। এবং এই মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে কে? মৌলিক অধিকার স্থগিত রাখতে পারে রাষ্ট্রপতি। আর্টিকেল 359 নম্বর ধারাতে রয়েছে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলো স্টপ রাখতে পারেন। অধিকার স্থগিত রাখতে পারেন যদি জাতীয় জরুরি অবস্থা জারি হয়। রাখতে পারেন, এই ক্ষমতা আছে শুধুমাত্র রাষ্ট্রপতির। এবং আর্টিকেল 359 এটা বলা হয়েছে। পাশাপাশি মনে রাখতে হবে আর্টিকেল 20 and 21, এই দুটো ধারা বাদে। ঠিক আছে, এই দুটো ধারা বাদে 20 এবং 21 নম্বর ধারা, এই দুটো ছাড়া অন্যান্য মৌলিক অধিকারগুলো রাষ্ট্রপতি স্টপ রাখতে পারেন যদি জাতীয় জরুরি অবস্থা জারি হয়। এটি 359 নম্বর ধারায় বলা হয়েছে। এখন তুমি যদি বলো স্যার জাতীয় জরুরি অবস্থা 352, সেটা তো অবশ্যই 352 নম্বর ধারার উপরে জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়। এবার এই জাতীয় জরুরি অবস্থা জারি মানে যে মৌলিক অধিকার রোধ করতে হবে সেরকম ব্যাপার নেই। যদি রাষ্ট্রপতি বা সিচুয়েশন এরকম হয়, রাষ্ট্রপতি মনে করে যে মৌলিক অধিকার রদ করার প্রয়োজন আছে, তখন সেটা আর্টিকেল 359-এর উপর বেস করে করা হবে। এবং সেই ক্ষমতা আছে শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে। ঠিক আছে, রাষ্ট্রপতির ক্ষেত্রে এই ক্ষমতাটা আছে। একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? রাজ্য জরুরি অবস্থা, সেটাকে বলা হচ্ছে 356 প্রেসিডেন্ট রুল। একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? সুর, স্বর, উপসুর নাকি সমমেল? একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর বলা হয়। একক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় সুর। একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে স্বর বলা হবে, বা বিভিন্ন সুর মিলিত হয়ে গঠিত হবে স্বর। একাধিক সুর মিলে গঠিত হয়, সেটি হচ্ছে স্বর। উপসুর কি? স্বরের মধ্যে আমরা কিছু পাবো মূল সুর, কিছু পাবো উপসুর। ঠিক আছে, উপসুরের মধ্যে একটা থাকবে সমমেল, একটা না অনেকগুলো থাকতে পারে। মূল সুরের সরল গুণিতককে বলা হয় সমমেল, এবং অষ্টক আছে। মূল সুরের দ্বিগুণ, সেটাকে বলা হয় অষ্টক। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? সুমিত সরকার, যদুনাথ সরকার, সুশোভন চন্দ্র সরকার, এস গোপাল? সঠিক উত্তর কি হবে? কোন ঐতিহাসিক
মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত। তো এখানে সঠিক উত্তর হবে ঐতিহাসিক যদুনাথ সরকার মুঘল ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত। নিচের কোন যৌগটির নাম ওয়াটার গ্লাস? ওয়াটার গ্লাস কোনটি এখানে? Na2, Si সিলিকন O3 এটা, নাকি Al2O3, CaSiO4, NaAlO2? এই চারটি অপশন দেওয়া হয়েছে এবং তোমাকে বলতে হবে এর মধ্যে ওয়াটার গ্লাস কোন যৌগটির নাম। সঠিক উত্তর এখানে অপশন এ, Na2SiO3, এটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অপশন এ ওয়াটার গ্লাসের সংকেত বলতে পারো, বা এইগুলো দিয়ে তৈরি হয় ওয়াটার গ্লাস, সোডিয়াম, সিলিকন এবং অক্সিজেন অণু। আলেয়ার আলো আমরা বলি, তো সেই আলেয়া এটি কোন গ্যাসের জন্য হয়? দেখবে অনেক সময় যে সমস্ত নর্দমা, মানে পচা নর্দমা বা জলাশয়, যেখানে পচা জলাশয় আর কি, যেগুলো, হ্যাঁ, তো সেখানে এই সমস্ত মিথেন গ্যাস তৈরি হয়, ঠিক আছে, এবং অনেক সময় কি আগুন ধরে যায়, অটোমেটিক আগুন জ্বলতে থাকে। তো সেই যে গ্যাস, যেটি হচ্ছে জ্বালানি গ্যাসের মধ্যেও ধরা হয় মিথেন, জৈব গ্যাস, এই গ্যাসের ফলে এই আলেয়া আলো তৈরি হয়। অপশনে মিথেন এখানে সঠিক উত্তর হবে। এর মধ্যে বলতে হবে কোনটি ঠিক, এখানে ফুল ফর্ম কোনটি ঠিক? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পিভিএ, পলিভিনাইল অ্যাসিটেট, টিএনটি, ট্রাইনাইট্রোটলিন। অপশন ডি বলা হচ্ছে সবকটি। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বলো, সকলে অ্যান্সার করো। সকলের সেশনটি শেষ পর্যন্ত অবশ্যই কানেক্ট থাকো। তো এখানে উত্তর হবে অপশন ডি, সবকটি সঠিক আছে। পিভিসির ফুল ফর্ম সঠিক আছে, এগুলো তোমরা নোট করবে। টিএনটি, ট্রাইনাইট্রোটলিন, পলিভিনাইল অ্যাসিটেট, পলিভিনাইল ক্লোরাইড। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি নাকি দার্জিলিং? তো ভারতবর্ষের আমরা যদি দেখি প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সিদ্রাপং। কোথায় এটা? সিদ্রাপং, এটি আছে দার্জিলিং এ। এটা কোথায়? এটি দার্জিলিং এ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সিদ্রাপং বললাম আমরা ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, এটি কবে তৈরি হয়েছিল, স্ট্যাবলিশড হয়েছিল কোন বছরে? উত্তর হবে 1897 সালে এটা তৈরি করা হয়। রামমাম জলবিদ্যুৎ প্রকল্প এটাও রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের দার্জিলিং এর সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, মনে থাকবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একটি পি টাইপ অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহী আমরা সিলিকন জার্মেনিয়াম জানি, তো এই অর্ধপরিবাহী যদি তৈরি করা হয় এবং সেটা এন টাইপ আছে, পি টাইপ, বিভিন্ন টাইপের রয়েছে, পি টাইপ অর্ধপরিবাহীতে প্রধান তড়িৎ প্রবাহ বহনকারী হলো কি? প্রধান তড়িৎ প্রবাহ বহন করে কি? ধনাত্মক আয়ন, ইলেকট্রন, ধনাত্মক হোল নাকি ঋণাত্মক আয়ন?
তো আমরা নর্মালি যদি বলি তড়িৎ প্রবাহ, যেটা একটা ইলেকট্রনের স্রোত বলি আমরা, তাই তো? কি বলি? তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের স্রোত, কিন্তু এটা একটু আলাদা। পি টাইপ অর্ধপরিবাহী, যেখানে তড়িৎ প্রবাহ বহনকারী হচ্ছে ধনাত্মক ধনাত্মক হোল। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ট্রাফিক পুলিশ কোনো চালক যদি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা জানতে চায়, তো সেটি জানার জন্য তিনি নিঃশ্বাস পরীক্ষা করেন, এবং এই পরীক্ষায় যেটি ব্যবহৃত হয় কি? তো ট্রাফিক পুলিশ যারা আছে, কেউ মদ পান করে গাড়ি চালাচ্ছে কিনা সেটা টেস্ট করা যায়। সেখানে কিছু কেমিক্যাল থাকে যেটা নিঃশ্বাস নিলেই বোঝা যাবে কোনো রকম বিক্রিয়া হচ্ছে কিনা, সেটা থেকে গন্ধ কেমন বার হচ্ছে সেটা থেকে বোঝা যাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, হলুদে আচ্ছাদিত ফিল্টার কাগজ, পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, সিলভার নাইট্রেট আচ্ছাদিত সিলিকা জেল। তো এই অপশনগুলোর মধ্যে অপশন সি এটি সঠিক আছে। পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফিউরিক অ্যাসিড, অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেতটা এটা, ঠিক আছে? আর সালফিউরিক অ্যাসিড তো তোমরা জানো H2SO4, এটা তো তোমরা জানো। আর পটাশিয়াম ডাইক্রোমেট এটা হচ্ছে K2 পটাশিয়াম K2 Cr ক্রোমিয়াম 2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ ব্যবহার করা হয়। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বলো, বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? বক্সারের যুদ্ধ কবে হয় আমরা প্রত্যেকে জানি, 1764 সালে। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়, এবং বক্সারের যুদ্ধের পরেই ইংরেজরা বাংলার বুকে আধিপত্য আরো মানে কি ভালো করে শুরু করে বা বিস্তার করে আরো বেশি। বক্সারের যুদ্ধটা হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের একটা মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের। সেখানে ইংরেজরাই কিন্তু জয়লাভ করে। 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ, এবং তৎকালীন ইংরেজ গভর্নর ছিল, বাংলার গভর্নর ছিল ভানসিটাট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে এই প্রশ্নগুলি। FDD এর পুরো নাম কি? ক্লিক ডিস্ক ডেরাইভ, এটা হবে না। পাউন্ড ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক ডিস্ট্রাকশন, অপশন ডি বলা হচ্ছে ফ্লপি ডিস্ক ডিরাইভ। অপশন ডি এটা সঠিক উত্তর হয়ে যাবে। FDD এর ফুল ফর্ম। নিম্নের ঘটনাগুলি ক্রমানুসারে তোমাকে সাজাতে হবে, ক্রোনোলজি অনুসারে সাজাতে হবে, সালগুলো মেনশন করে করে সাজাতে হবে। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। আইন অমান্য হয়ে গেছে দুবার। আইন অমান্য আন্দোলন। স্বদেশী আন্দোলন স্বদেশী মুভমেন্ট বলা হয় ইংরেজিতে। খিলাফত মুভমেন্ট, স্বদেশী আন্দোলন হয়েছিল কত সালে? 1905 সালে। এই স্বদেশী আন্দোলন পর খিলাফত আন্দোলন পরীক্ষা এসেছিল ক্লার্কশিপে, আমরা এটা বহুবার আলোচনা করেছি। 1919 শুরু হয়, এবং এটি আমরা জানি যে কার সঙ্গে মার্চ হয়ে যায়? স্বদেশী আন্দোলন অসহযোগ আন্দোলনের সঙ্গে একসঙ্গে মার্চ করে দেওয়া হয়, অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে এটি 19 থেকে 1922 এই সময় পর্যন্ত হয়েছিল। অসহযোগ আন্দোলনের সঙ্গে সঙ্গে এটাও শেষ হয়। হোমরুল আন্দোলন হয়েছিল 1916 সালে। আইন অমান্য আন্দোলন যেটা শুরু হয় 1930-তে এবং 34-এ গিয়ে শেষ হয়।
তাহলে এখানে যে সালগুলো আছে আমরা যদি এবার সাজাই, প্রথমে আসবে স্বদেশী আন্দোলন, প্রথমে আসবে 1, তারপরে আসবে 3, তারপর আসবে 2, তারপর আসবে 4, 1, 3, 2, 4। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তাই তো? প্রত্যেকে যারা কানেক্ট হয়েছে একটু দেখে রাখো ভালো করে, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসে, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে? শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পুষ্যমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র, বসুমিত্র নাকি দেবভূতি? তো ভারতবর্ষের মৌর্য যুগের পরে যদি আমরা সাম্রাজ্য দেখি, সেটা হচ্ছে শুঙ্গ বংশ। মৌর্য বংশের পরে আসবে শুঙ্গ বংশ। মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ, তাকে হত্যা করেছে পুষ্যমিত্র শুঙ্গ, এবং তিনি হচ্ছেন এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। মৌর্য যুগের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ, তাকে হত্যা করে সিংহাসনে বসছেন পুষ্যমিত্র শুঙ্গ। নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? নোবেল শান্তি পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? প্রত্যেকে অ্যান্সার করো। তো এখানে উত্তর হবে অসলো থেকে, নরওয়ের রাজধানী অসলো থেকে। নর্মালি আমরা জানি সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার, শান্তি পুরস্কারটা দেওয়া হয় অসলো থেকে। এবার বলো 2024 সালে লিস্ট অ্যানাউন্স হয়ে গেছে, ডিসেম্বরে দেওয়া হয়, অ্যানাউন্সমেন্ট আগেই হয়ে যায়। 2024 সালে এই নোবেল শান্তি পুরস্কার কে পেল? শান্তিতে, শান্তিতে নোবেল কে পেয়েছেন? নোবেল পেয়েছেন কে? শান্তিতে নোবেল পেয়েছেন হচ্ছে, এখানে আমি নামটা একটু লিখে দিচ্ছি, নিহন হিদানকিও। তিনি নোবেল পেয়েছেন, তিনি হচ্ছে জাপানিজ, জাপানিজ অর্থাৎ জাপানে তার জন্মস্থান বা দেশ হচ্ছে জাপান। জাপানি নিহন হেদানকিও, তিনি 2024 সালে শান্তিতে নোবেল পেয়েছেন। এটা কিন্তু আমাদের 1 বছর মনে রাখতে হবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপকামিং যে কোনো পরীক্ষায় কাজে আসবে। তোমার রেলের পরীক্ষা, রেলের পরীক্ষা তো সবগুলো লাগবে তোমার, একদম কষ্ট হলেও হজম করে নিতে হবে সবগুলো, বোঝা গেছে? সবগুলো বলতে ফিজিক্সে খারাপ হয়েছে, কেমিস্ট্রিতে, এনটিপিসিতে মাস্ট আসবে, আসতে বাধ্য আর কি, মানে মনে রাখতেই হবে। রাজ্যের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপাল, হাইকোর্টের চিফ জাস্টিস, অ্যাডভোকেট জেনারেল, বিধানসভার স্পিকার। রাজ্যে যে মন্ত্রী পরিষদ গঠিত হয়, এই মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করায় কে? আমরা যদি সেন্ট্রালের কথা বলি, সেখানে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায়, তাই তো? আর রাজ্যে হলে রাজ্যপাল করাবে, রাজ্যে হলে অবশ্যই রাজ্যপাল বা গভর্নর হবে। বর্তমান আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর কে? সিবি আনন্দ বোস, 22তম গভর্নর পশ্চিমবঙ্গের। লোকসভার কোন সদস্য কার কাছে তার ইস্তফাপত্র জমা দেয়? দলীয় প্রধানকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে নাকি স্পিকারকে? লোকসভার কোন সদস্য তার ইস্তফাপত্র কার কাছে জমা দেবে? উত্তর হবে স্পিকারের কাছে জমা দেবে। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? বাবরের সঙ্গে হয়েছিল রানা সাঙ্গ। বাবরের সঙ্গে রানা সাঙ্গ খানোয়ারের যুদ্ধ আমরা জানি 1527 সালে হয়, প্রত্যেকে এটা আমরা জানি, বাট
এখানে যে তারিখ দেওয়া হয়েছে মার্চ মাসে হয়, তাহলে মার্চ সবগুলো আছে এবং 1527 কমন আছে। এখন 13, 18, 16, 12, উত্তর হবে 16ই মার্চ। 16ই মার্চ 1527 সালে বাবরের সঙ্গে রানা সঙ্গ খানোয়ারের যুদ্ধ হয়। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ধাতুটি জলে ভাসে? এখানে কোন ধাতুটি আছে যেটি জলে ভাসে? সোডিয়াম, পারদ, সিলিকন নাকি জার্মেনিয়াম? বলো এখানে সঠিক উত্তর কোনটি হবে? যেটি জলের থেকে হালকা হবে, উত্তর হবে সোডিয়াম, এটি জলে ভাসে। আচ্ছা, বর্তমানে আমাদের অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে অ্যাপে, দেখে নাও প্রত্যেকে। যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে, দ্রুত নিতে হবে তোমাকে। সময় চলে গেলে সময় আর পাবে না, তোমাকে রেডি হতে হবে দ্রুত। যত বেশি লেট করবে তুমি লেট হয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে। কারণ প্রস্তুতি সবাই নিচ্ছে এবং তুমি কতটা নিচ্ছ, ভালো করে নিচ্ছ, সেটাই বড় কথা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 88 বছর বয়সে প্রয়াত হলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? কেশরীনাথ ত্রিপাঠী তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার নাকি মধ্যপ্রদেশ? কেশরীনাথ ত্রিপাঠী আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন গভর্নর। জল যখন ফুটতে থাকে তখন তার উষ্ণতায় কি পরিবর্তন হতে থাকে? উষ্ণতা বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে নাকি কম বেশি হতে থাকে? জল যখন ফুটছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে? জল ফুটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তো যখন ফুটছে অলরেডি, তখন উষ্ণতায় কোনো পরিবর্তন হয় না, উষ্ণতা একই থাকে, এটা বাড়বে না কমবে না। কারণ জল ফুটে বাষ্প হতে আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ লাগছে। জল যেই ফুটে যাচ্ছে, তার মানে এবার যে লিন তাপটা প্রয়োজন হচ্ছে, প্রত্যেক গ্রামের ভিত্তিতে লিন তাপ প্রয়োজন হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য। যেই লিন তাপ পেয়ে যাচ্ছে সেই জলটা বাষ্প হয়ে যাবে। নিম্নলিখিত কোন কমিটি ইউনিভার্সাল ব্যাংকিং প্রবর্তনের সুপারিশ করেছিল? YH মালেগাম কমিটি, সি রঙ্গরাজন কমিটি, RH খান কমিটি, আবিদ হোসেন কমিটি। ইউনিভার্সাল ব্যাংকিং প্রবর্তনের সুপারিশ করেছিলেন নিম্নের কোন কমিটি? উত্তর কি হবে বলতে পারবে কেউ? সঠিক উত্তর হবে RH খান কমিটি। RH খান কমিটি 1998 সালে ভারতবর্ষে ইউনিভার্সাল ব্যাংকিং এর সুপারিশ করেছিলেন। অপশন সি। কোন সুলতান রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেন? ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গ্রহণ করেছিলেন কোন সুলতান? সুলতানের বিপক্ষে হয়ে গেলেই ধর্ম আরো কাটো, এরকম একটা ব্যাপার। রক্ত লৌহ নীতি এটি চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন, তিনি সম্রাট হওয়ার পরে। এই রক্ত লৌহ নীতি যেটা ইংরেজরা করত, সিপাহী বিদ্রোহ পর্যন্ত ইংরেজরা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিয়ে চলতো। পরবর্তী পলিসি সিপাহী বিদ্রোহের পরে তারা যেটা গ্রহণ করলো সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। কেউ যদি আন্দোলন করে সেটাকে ভাগ করে দাও বিভিন্ন ধর্মীয় বা বিভিন্ন জাতিভেদে, দিয়ে তাদের উপরে নিয়ম করো। ডিভাইড অ্যান্ড রুল নীতিতে তারা চলতো। হিন্দু মুসলিম আলাদা, ভাগ করে দাও, দিয়ে কোনো যুদ্ধ হচ্ছে, সে বিদ্রোহ হচ্ছে, সেটাকে দমাতে সুবিধা হবে। মানুষ যদি নিজেদের মধ্যে ঝামেলায় যুক্ত হয়, তাহলে যে মূল সমস্যা যেটা নিয়ে তারা প্রথমে কথা বলছিল সেটা থেকেই তারা বিচ্যুত হয়ে যাবে। ঠিক আছে, মানুষের যে সমস্যাটা এখনো আছে, যদি মানুষকে নানান রকম সমস্যায় জড়িয়ে রাখা যায়, তাহলে সে আসল উদ্দেশ্যটাকেই ভুলে যাবে, বিচ্যুত হয়ে যাবে। সেটা কিন্তু বর্তমানেও চলছে, ভালো করে চিন্তা ভাবনা করবে। আচ্ছা, কিউআর কোড যেটা গতদিনের হোমওয়ার্ক ছিল তোমাদের, কিউআর এর পুরো কথা হলো কি? কিউআর হচ্ছে কুইক রেসপন্স। অপশন এ কুইক রেসপন্স। কিউআর কোড স্ক্যান আমরা অলওয়েজ করছি। আচ্ছা, জিকা ভাইরাস আমরা জানি মশা বহন করে, তো এটা কোন মশা বহন করে তোমাকে বলতে হবে। এটা থাকলো আজকের হোমওয়ার্ক। ওকে, আজকের হোমওয়ার্ক থাকলো এটা। আউট অফ 26 তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে কমেন্ট বক্সে। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি আমাদের এই
চ্যানেলগুলোতে তোমরা পেয়ে থাকবে। দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমাদের TWS একাডেমি অ্যাপ যেখানে আমরা পেড কোর্স করাচ্ছি, প্রত্যেকে কানেক্ট থাকো এখানে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।